ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। ওয়েলকাম ব্যাক সবাইকে। আমি কুশাল, আর আপনারা শুনছেন ভুতুরে গল্প এপিসোড নম্বর 31। আজ এমন একটি ঘটনা শোনাবো, এর আগে এই পরিবারে কখনো এমন ঘটনা শোনানো হয়নি। নিশির ডাকের ঘটনা এই প্রথম এই পরিবারে ঘটনাটা শোনানো হচ্ছে। আর আমাকে যারা ঘটনা পাঠাতে চান তারা মেল করতে পারেন ভুতুরে গল্প 123@gmail.com, অথবা ফেসবুকে গিয়ে ইনবক্সে ঘটনা পাঠিয়ে দিন। চলুন এবার ঘটনা শুরু করা যাক। ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। আমার নাম সুদীপ, বাড়ি নদিয়ার এক প্রত্যন্ত গ্রামে। এখন শহরে থাকি, চাকরি করি, কিন্তু ছোটবেলার সেই একটি রাত আজও আমাকে তাড়া করে বেড়ায়। আজ প্রায় 15 বছর হয়ে গেল, তবু চোখ বন্ধ করলে সেই অমাবস্যা রাত, সেই ফিস ফিস ডাক, আর সেই শীতল বাতাসের ছোঁয়া ঠিক আগের মতোই অনুভব করতে পারি। আমাদের গ্রামটা ছিল চারিদিকে ধান ক্ষেত আর তাল গাছ ঘেরা। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা খাল। খালের ওপারে শ্মশান। ছোটবেলা থেকে শুনতাম অমাবস্যা রাতে ওদিকে না যেতে। দাদু বলতেন নিশি ডাকে, যে যায় সে আর ফেরে না। তখন এসব গল্প বলে মনে হতো, ভয় দেখানোর কৌশল। কিন্তু যেদিন ঘটনাটা ঘটলো সেদিন বুঝেছিলাম সব গল্পই কল্পনা নয়। সেদিন ছিল কার্তিক মাসের অমাবস্যা। সারাদিন হালকা মেঘলা ছিল, সারাদিন আকাশ মেঘলা ছিল। সন্ধ্যার পর থেকেই হালকা কুয়াশা নেমে আসে। গ্রামে বিদ্যুৎ থাকলেও প্রায় যেত। সেদিনও রাত 8টার পর হঠাৎ লোডশেডিং। চারদিক অন্ধকার। আমি তখন উচ্চ মাধ্যমিকের ছাত্র। পড়ার টেবিলে কেরোসিন ল্যাম্প জ্বালিয়ে পড়েছিলাম। মা রান্নাঘরে, বাবা উঠোনে খাটিয়ায় বসে বিড়ি খাচ্ছিলেন। রাত প্রায় 10:30। হঠাৎ বাইরে কুকুরগুলো অদ্ভুতভাবে চিৎকার করতে শুরু করে। সাধারণত ঘেউ ঘেউ নয়, এক ধরনের দীর্ঘ কান্নার মতো শব্দ। বাবা উঠে দাঁড়িয়ে বললেন, আজ আবার কি হলো ওদের? মা ভেতর থেকে বললেন, চুপ করে বসো, আজ অমাবস্যা। বাবা হেসে বললেন, তুমি আবার এসব মানো নাকি? আমি তখনও পড়ছিলাম, কিন্তু কুকুরের সেই ডাক কেমন যেন অস্তিত্ব তৈরি করছিল। রাত প্রায় 11টা। হঠাৎ খুব পরিচিত একটা কণ্ঠস্বর শুনলাম, সুদীপ, সুদীপ। আমি চমকে উঠলাম। এটা তো আমার জেঠুর গলা। কিন্তু জেঠু তো 3 বছর আগে মারা গেছেন। আমি ভেবেছিলাম হয়তো ভুল শুনছি। আবার পড়ায় মন দিলাম, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই ডাক। সুদীপ, বাইরে আয়, একটু আয়। এবার স্পষ্ট। আমার বুকের ভেতর ধড়ফড় শুরু হলো। আমি দরজার দিকে এগোলাম। ঠিক তখনই মা এসে হাত চেপে ধরলেন। কোথায় যাচ্ছিস? আমি বললাম, জেঠু আসছে। মায়ের মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। কোন জেঠু? আমাদের বড় জেঠু। মা আবার মুখ চেপে ধরলেন। চুপ, বাইরে যাবি না, যাই শুনিস বেরোবি না। আমি অবাক হয়ে গেলাম, কিন্তু মা, জেঠুর গলা তো। মা কাঁপা কাঁপা গলায় বললেন, মরা মানুষ ডাকলে সাড়া দিতে নেই, আজ অমাবস্যা। আমাদের পাশের বাড়িতে থাকতেন হরিপদ কাকা।
বয়স 50-এর কাছাকাছি। সাহসী মানুষ, সাহসী মানুষ বলে পরিচিত। তিনি এসব কুসংস্কার মানতেন না। সেদিন রাতেই প্রায় একই সময়ে তার বাড়ির দিক থেকে চিৎকার শোনা গেল, মা, মা, আমি আসছি। তারপর দরজা খোলার শব্দ। আমরা জানালা দিয়ে দেখলাম হরিপদ কাকা ধীর পায়ে হাঁটলেন খালের দিকের পথ ধরে। তার চোখ খোলা, কিন্তু মুখ একদম ফ্যাকাশে, যেন ঘুমের ঘোরে হাঁটছেন। পেছন থেকে কাকিমা চিৎকার করছিলেন, ওগো, কোথায় যাচ্ছ? কিন্তু কাকা কোনো উত্তর দিচ্ছিলেন না। বাবা বললেন, চলো, ওকে ধরতে হবে। মা বাবার হাত চেপে ধরলেন, না, বাইরে যেও না। কিন্তু বাবা আর 2-3 জন প্রতিবেশী লাঠি হাতে বেরিয়ে গেলেন। পরে বাবা বলেছিলেন, তা শুনে আমার গা শিউরে উঠেছিল। হরিপদ কাকা সোজা শ্মশানের পথ ধরেছিলেন। কুয়াশার মধ্যে একটা সাদা আবছা ছায়া নাকি সামনে ভাসছিল। কাকা সেই ছায়ার পেছন পেছন হাঁটছিলেন। বাবারা চিৎকার করে ডাকলেও কাকা সাড়া দেননি। হঠাৎ কাকা থেমে গিয়ে বললেন, মা, এতদিন পর ডাকলি কেন? এই কথাটা শুনে সবাই নাকি জমে গিয়েছিল, কারণ কাকার মা মারা গিয়েছিলেন প্রায় 20 বছর আগে। ঠিক তখনই একটা ঝোড়ো হাওয়া বয়ে যায়, তাল গাছের পাতা কাঁপতে থাকে, আর সেই সাদা ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যায়। কাকা হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। বাবারা দৌড়ে গিয়ে কাকাকে ধরে আনেন। তার শরীর বরফের মতো ঠান্ডা ছিল, আর মুখে ফেনা। ডাক্তার ডেকে আনা হয়। তিনি বলেন, ভয় পেয়েছেন, রক্তচাপ হঠাৎ নেমে গিয়েছিল। কিন্তু কাকা জ্ঞান ফেরার পর যা বললেন তা ডাক্তারি ব্যাখ্যায় মেলেনি। তিনি বললেন, মা আমাকে ডাকছিল, বলছিল খালের ধারে দাঁড়িয়ে আছে। আমি স্পষ্ট দেখেছি, সাদা শাড়ি পরে, চুল খোলা। আমাদের গ্রামের বয়স্করা বলতেন নিশি ডেকেছিল। ঘটনাটা সেখানেই শেষ হয়নি। পরের দিন রাতেও আমি আবার সেই ডাক শুনলাম, এবার আরো কাছে। সুদীপ, দরজা খোল। আমি কাঁপতে কাঁপতে চাদর মুড়ি দিয়ে শুয়ে রইলাম। মা আমার পাশে বসে নাম জপ করছিলেন। হঠাৎ দরজায় ধাক্কা, ঠক ঠক ঠক। বাবা লাঠি হাতে দাঁড়িয়ে, কিন্তু দরজা খুললেন না। কিছুক্ষণ পর সব চুপ। পরদিন সকালে দরজার সামনে কাদায় স্পষ্ট পায়ের ছাপ দেখা গেল। কিন্তু আশ্চর্য, পায়ের ছাপগুলো উল্টো, গোড়ালি সামনে, আঙুল পেছনে। গ্রামের এক বৃদ্ধ মহাশয় দেখে বললেন, এটা মানুষের নয়। গ্রামে এক তান্ত্রিক ডেকে আনা হলো। তিনি বললেন, এখানে অশান্ত আত্মা আছে, হয়তো শ্মশানের দিক থেকে এসেছে। তিনি মন্ত্র পড়ে বাড়ির চারিদিকে গঙ্গার জল ছিটালেন, লাল সুতো বাঁধলেন। তারপর বললেন, যেই ডাকুক কোনোভাবে সাড়া দেবেন না। তৃতীয় রাতে আর কোনো ডাক শোনা যায়নি। কিন্তু হরিপদ কাকা আর আগের মতো ছিলেন না। তিনি চুপচাপ হয়ে গিয়েছিলেন। কয়েক মাস পর অসুখে মারা যান। মৃত্যুর আগে তিনি বাবাকে বলেছিলেন, সেদিন যদি তোরা না যেতে, আমি আর ফিরতাম না। বহু বছর পর সেই গ্রামে আবার, প্রায় 7 বছর পর আবার দীর্ঘদিনের জন্য গ্রামে ফিরেছিলাম।
বাবার মৃত্যু হয়েছে 2 বছর হলো। মা একা থাকেন, তাই মাঝে মাঝে আসা। কিন্তু সেই অমাবস্যা রাতের ঘটনার পর গ্রামে এলে এক ধরনের অদৃশ্য ভয় আমাকে ঘিরে রাখে। গ্রাম অনেক বদলে গেছে। কাঁচা রাস্তার জায়গায় পাকা রাস্তা হয়েছে, খালের ওপরে ছোট্ট একটা সেতু হয়েছে, কিন্তু শ্মশানের দিকটা এখনো আগের মতো নির্জন। তাল গাছগুলো আরও উঁচু হয়েছে, আর সন্ধ্যা নামলেই জায়গাটা কেমন অস্বাভাবিক হয়ে যায়। আমি আসার 2 দিন পরই শুনলাম নতুন খবর। পাশের পাড়ার এক কলেজ ছাত্র, নাম রন, মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। পরিবারের লোকজন বলে সে নাকি কারোর ডাক শুনেছিল। ভোরবেলা তাকে খালের ধারে অচেতন অবস্থায় পাওয়া যায়। শুনে আমার বুকটা ভেতরটা কেঁপে গেল। মা বললেন, দেখেছিস, আবার শুরু হয়েছে। আমি চুপ করেছিলাম। ভেবেছিলাম এতদিন পর সব শেষ হয়ে গেছে, কিন্তু যেন কিছুই শেষ হয়নি। পরদিন রনের সঙ্গে দেখা করতে গেলাম। সে তখনও দুর্বল, চোখে ভয় স্পষ্ট। আমি জিজ্ঞেস করলাম, কি শুনেছিলে? রন ধীরে বলল, আমার দিদার গলা। দিদা আমাকে খুব ভালোবাসতো। 3 বছর আগে মারা গেছে। সেদিন রাত 1টা নাগাদ শুনলাম, রন, আয় না, বাইরে আয়। আমি থমকে গেলাম, ঠিক আমার অভিজ্ঞতার মতো। রন বলল, দরজা খুলে দেখি সামনে সাদা কাপড় পরা একটা অবয়ব। মুখটা ঠিক বোঝা যাচ্ছিল না, কিন্তু আমি বিশ্বাস করেছিলাম ওটাই দিদা। তারপর সে হাঁটতে হাঁটতে খালের দিকে যায়। মাঝপথে হঠাৎ ঠান্ডা বাতাস লাগে, আর সে কিছুই মনে রাখতে পারে না। সেই রাতে আমি ঘুমাতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল, এই একই ঘটনা তো আমাদের সময়ে হয়েছিল। প্রথমে ডাক, তারপর শ্মশানের দিকে টেনে নেওয়া। আমি সিদ্ধান্ত নিলাম, এইবার ভয় পেয়ে চুপ করে থাকবো না, বুঝতে হবে ব্যাপারটা কি। পরদিন বিকালে খালের ধারে গেলাম। সূর্য ডোবার মুখে। জায়গাটা এখনো কেমন গা ছমছমে। খেয়াল করলাম শ্মশানের পুরনো অশ্বত্থ গাছটা কেটে ফেলা হয়েছে কয়েক মাস আগে। গ্রামের লোক বলল রাস্তা চওড়া হওয়ার জন্য কাটা হয়েছে। গ্রামের এক বৃদ্ধ বললেন, গাছটা কাটার পর থেকেই অশান্তি শুরু। আমি অবাক হলাম। মানে? তিনি বললেন, ওই গাছের তলায় বহু বছর আগে এক নববধূর দেহ পাওয়া গিয়েছিল। কথায় আছে, সে আত্মহত্যা করেনি, তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ঘটনাটা শোনার পর শরীর ঠান্ডা হয়ে গেল। কয়েকদিন পর আবার অমাবস্যা এলো। অদ্ভুত কাকতালীয়। রাত 12টা। আমি ইচ্ছে করে জেগে রইলাম। জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছি। চারদিক নিস্তব্ধ, হালকা কুয়াশা। হঠাৎ সুদীপ, আমার বুক ধক করে উঠল। এবার গলাটা বাবার। বাবা মারা গেছেন 2 বছর আগে। সুদীপ, দরজা খোল। গলাটা একদমই স্পষ্ট। আমার চোখে জল চলে এলো, কিন্তু মায়ের কথা মনে পড়ল। মরা মানুষ ডাকলে সাড়া দিতে নেই। আমি নিজেকে শক্ত করলাম। আবার ডাক। বাবা, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আমি জানালার ফাঁক দিয়ে তাকালাম। কুয়াশার মধ্যে সত্যি একটা অভয়ব দাঁড়িয়ে আছে। সাদা ধুতি,
পরিচিত গঠন। মুহূর্তের জন্য মনে হলো ছুটে যাই, কিন্তু ঠিক তখনই মনে পড়ল বাবার উচ্চতা একটু কম ছিল, আর বাইরে দাঁড়িয়ে থাকা ছায়াটা বাবার চেয়েও লম্বা। আমার শরীর কাঁপছিল, তবু দরজা খুললাম না। হঠাৎ সেই অবয়বের মাথাটা ধীরে ধীরে কাত হলো, অস্বাভাবিকভাবেই। মানুষের ঘাড় এতটা ঘুরতে পারে না। তারপর গলাটা বদলে গেল, কর্কশ, ফিসফিসে। একবার আয়, শুধু একবার। আমার গা শিউরে উঠল। আমি চোখ বন্ধ করে জোরে জোরে নাম জপ করতে লাগলাম। হঠাৎ প্রবল বাতাস বইল, জানালার কপাট ঠকঠক করে কাঁপতে লাগলো। তারপর সব চুপ। কিছুক্ষণ পর সাহস করে বাইরে তাকালাম, কিছুই নেই। পরদিন সকালে খালির ধারে গেলাম, যেখানে রন অচেতন হয়েছিল। সেখানে মাটিতে অদ্ভুত গোল দাগ, যেন কেউ আগুন জ্বালিয়েছিল। গ্রামের কয়েকজন বলল কয়েক মাস আগে কিছু লোক রাতে ওদিকে তন্ত্র সাধনা করত, অশরীর শক্তি ডাকার চেষ্টা। হয়তো সেই সব অপশক্তির ফলেই এই অশান্তি। গ্রামের মানুষ মিলে সিদ্ধান্ত নিল শ্মশানের পাশে আবার পুজো হবে, শান্তির জন্য যজ্ঞ করা হবে। যজ্ঞের পর থেকে আর কোনো ডাক শোনা যায়নি। অত্যন্ত প্রকাশ্যে কেউ বলেনি, কিন্তু আমি জানি ওটা পুরোপুরি শেষ হয়নি। কারণ গ্রাম ছাড়ার আগের রাতে ঘুমের মধ্যে খুব ক্ষীণ একটা ফিসফিসে শব্দ শুনেছিলাম। আবার আসবি। আমি চমকে উঠে বসেছিলাম। ঘরে কেউ নেই, দরজা জানালা বন্ধ, তারপরে আওয়াজ কোথা থেকে আসবে? শহরে এসেও যেন ডাক থামে না। গ্রাম থেকে ফিরে শহরে আসলাম, নিজেকে বোঝানোর চেষ্টা করলাম সবই কাকতালীয়। হয়তো মানসিক চাপ, হয়তো কুসংস্কারের প্রভাব। শহরে তো আর এসব হয় না। আলো, মানুষ, গাড়ির শব্দ, এখানে অন্ধকারও আলাদা রূপ। আমি তখন কলকাতার একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করি। ভাড়া ফ্ল্যাট, ৫ম তলা, চারপাশে বহু মানুষ। নিজেকে নিরাপদই মনে হতো, কিন্তু আমি ভুল ছিলাম। শহরে ফেরার ৩ সপ্তাহ পর ঘটনা শুরু হলো। সেদিন রাত প্রায় ২:৩০। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ খুব ধীরে আমার নাম ধরে ডাকছে। সুদীপ, আমি আদৌ ঘুমে ভেবেছিলাম পাশের ফ্ল্যাটের শব্দ। আবার শুয়ে পড়লাম, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার। সুদীপ, শুনতে পাচ্ছিস না? এবার গলাটাই স্পষ্ট, মায়ের। আমি সঙ্গে সঙ্গে উঠে বসলাম, ফোনটা হাতে নিলাম। সময় 2:37। মা তো গ্রামে, এত রাতে ফোন করেন না কখনো। দ্রুত ফোন করলাম। নেটওয়ার্ক ছিল না, কিন্তু কল গেল না, নট রিচেবল। আমার বুকের ভেতর ঠান্ডা একটা অনুভূতি নামলো। আমি ধীরে ধীরে বারান্দার দিকে এগোলাম। কাঁচের দরজার ওপাশে হালকা কুয়াশা। শহরে কুয়াশা খুব কমই নামে। কাঁচের ওপরে একটা ছায়া দাঁড়িয়ে। পঞ্চম তলার বারান্দার বাইরে দাঁড়িয়ে কেউ থাকতে পারে না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ছায়াটা ধীরে ধীরে কাঁচের খুব কাছে এলো। কাঁচে যেন নিঃশ্বাসের ভাব জমলো। তারপর আঙুল দিয়ে কেউ লিখলো, এসো। আমি পেছনে সরে গেলাম। চোখের পলক ফেলতেই ছায়া মিলিয়ে গেল। কাঁচে আর কিছুই নেই। ভোরে আবার মাকে ফোন করলাম। মা স্বাভাবিক গলায় বললেন, কি হয়েছে, এত ভোরে ফোন? আমি জিজ্ঞেস করলাম,
রাতে আমাকে ডাকছিলে? মা অবাক হয়ে বললেন, না তো, আমি তো ঘুমিয়েছিলাম। তারপর হালকা চুপ করে থেকে বললেন, আবার কিছু শুনেছিস? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, না, ভুল শুনেছি হয়তো। কিন্তু আমি জানতাম ভুল নয়। সেই রাতের পর থেকে অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করলাম। স্বপ্নে দেখি আমি খালের ধারে দাঁড়িয়ে, কিন্তু চারপাশে শহরের উঁচু বিল্ডিং, শ্মশান আর বহুতল একসঙ্গে মিশে গেছে। সামনে সাদা কাপড় পরা একটা অবয়ব, মুখ নেই, শুধু ফাঁকা অন্ধকার। সে বলে, তুই তো সাড়া দিসনি, এবার সাড়া দিবি। আমি দৌড়াতে যাই, কিন্তু পা নড়ে না। ঘুম ভেঙে দেখি আমার ঘরের দরজা আধ খোলা। আমি নিশ্চিত ছিলাম ঘুমানোর আগে দরজা বন্ধ করেছিলাম। অফিসে আমার এক সহকর্মী ছিল, নাম অনির্বাণ। ও এসব বিষয়ে আগ্রহী, অতি প্রাকৃত নিয়ে পড়াশোনা করে। আমি ওকে সব খুলে বললাম। অনির্বাণ চুপ করে শুনে বলল, তুই কি কখনো ওটার সামনে দাঁড়িয়ে সরাসরি কথা বলেছিস? আমি অবাক হলাম। মানে? যদি ওটা সত্যি কোনো সত্তা হয়, তবে এটা তোর ভয় আর দ্বিধার থেকে শক্তি পাচ্ছে। তুই দৃঢ়ভাবে অস্বীকার কর। ওর কথা যুক্তিসঙ্গত মনে হলো, কিন্তু ভয়ও লাগছিল। কয়েকদিন পর আবার আমাবস্যা, রাত ঠিক 3টে। ঘুম ভেঙে গেল হঠাৎ। ঘরের ভেতর অস্বাভাবিক ঠান্ডা। এইবার ডাক এলো খুব কাছে। সুদীপ, দরজা খোল। গলাটা বাবার, তারপর মুহূর্তে বদলে মায়ের, তারপর জেঠুর। সব কণ্ঠ একসঙ্গে মিশে যাচ্ছে। আমি বুকের ভেতর সাহস জোরে করে বললাম, তুমি যেই হও, আমি আসবো না। আমি তোমার ডাকে সাড়া দেব না। কিছুক্ষণ চুপচাপ। তারপর হঠাৎ প্রচণ্ড শব্দে জানালা বন্ধ হয়ে গেল। বাতাস নেই, তবু ঘরের কাগজপত্র উঠতে লাগলো। ঘরের কোণে কালো ছায়া জমাট বাঁধতে লাগলো, যেন অন্ধকার ঘন হয়ে একটা আকার নিচ্ছে। আমি চোখ বন্ধ করে আবার বললাম, আমি যাব না। হঠাৎ সব শান্ত, ঠান্ডা ভাব কেটে গেল, বাতাস স্বাভাবিক। পরদিন সকালে বারান্দায় গিয়ে দেখি কাঁচে হালকা আঁচড়ের দাগ, ঠিক যেন নখ দিয়ে কাটা। দাগগুলো মিলিয়ে একটা অদ্ভুত চিহ্ন তৈরি করেছে, যেটা অনেকটা উল্টো পায়ের ছাপের মতো। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সেই রাতের পর আর সরাসরি কোনো ডাক পাইনি, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে হালকা ফিসফিস শুনি। সময় হলে আবার ডাকবো। শহরে সেই ঘটনার পর প্রায় 1 মাস সব শান্ত ছিল। আমি নিজেকে বোঝাতে শুরু করেছিলাম, হয়তো মানসিক চাপ, হয়তো দুঃস্বপ্ন। কিন্তু মনের ভেতরে একটা প্রশ্ন বারবার ঘুরছিল, কেন শুধু আমাকে? গ্রামে হরিপদ কাকা, রন, তারপর আমি, সবাইকে চেনা মানুষের গলায় ডাকা হয়েছে, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা যেন ব্যক্তিগত হয়ে উঠেছিল। ঠিক তখনই গ্রামের বাড়ি থেকে মায়ের ফোন এলো। বাবা, তোর দাদুর পুরনো সিন্দুকটা ঘর পরিষ্কার করতে গিয়ে পেয়েছি। ভেতরে কিছু কাগজ আছে, তুই এলে দেখে যাস। কেন জানি না, বুকের ভেতর হালকা কাঁপুনি উঠল। কয়েকদিন পর গ্রামে গেলাম। দাদুর ঘরটা অনেক দিন ধরে বন্ধ ছিল। কাঠের
সিন্দুকটা খুলতেই পুরনো কাগজ, চিঠি আর একটা ছোট ডায়েরি পাওয়া গেল। পাতাগুলো হলদে হয়ে গেছে। ডায়েরির প্রথম পাতায় লেখা 1968, ব্যক্তিগত নোট। দাদু খুব কম কথা বলতেন, তার অতীত নিয়ে কখনো আলোচনা করতেন না। ডায়েরি খুলে পড়তে শুরু করলাম। ডায়েরিতে লেখা ছিল, আজ গ্রামে বড় অশান্তি। খালের ধারে অসত্য গাছের নিচে মাধবীর দেহ পাওয়া গেছে। সবাই বলছে আত্মহত্যা, কিন্তু আমি জানি এটা আত্মহত্যা নয়। মাধবী এই নামটা আগেও শুনেছি। আরও বললাম, ও আমাদের বাড়ির বউ হতে যাচ্ছিল, কিন্তু গ্রামের প্রভাবশালীরা রাজি ছিল না। অপবাদ দিয়ে ওকে অপমান করা হলো। শেষমেশ ওকে ঝুলিয়ে দেওয়া হলো। আমরা চুপ ছিলাম। আমিও চুপ ছিলাম। আমার হাত কাঁপতে লাগলো। আর মাধবী যাওয়ার আগে বলেছিল, যারা চুপ থাকবে তাদের রক্তে আমি ডাক হয়ে ফিরব। আমার বুকের ভেতর ধকধক শুরু হলো। মাকে জিজ্ঞেস করলাম, মাধবী কে মা? মা চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, তোর দাদুর বড় ভাইয়ের সঙ্গে ওর বিয়ে ঠিক করা হয়েছিল, কিন্তু কিছু লোক মিথ্যে বদনাম ছড়ায়। তারপর এক রাতে ওকে খালের ধারে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খুন হয়েছিল। মা চোখ নামিয়ে বললেন, অনেকেই তাই বলতো, কিন্তু কেউ কিছু বলেনি। আমি বুঝতে পারলাম আমাদের পরিবারও নীরব ছিল। অন্যায়ের সময় চুপ থাকা মানে অপরাধে অংশ নেওয়া। আর সেই ডায়েরির সেই লাইন, রক্তে আমি ডাক হয়ে ফিরব। আমি হিসেব করতে শুরু করলাম। অসত্য গাছটা যেখানে ছিল সেখানেই মাধবীর দেহ পাওয়া গিয়েছিল। সেই গাছ কাটার পর থেকেই নতুন করে ডাক শুরু হয়। আর নিশি সবসময় চেনা মানুষের গলায় ডাকছে, কারণ সে জানে রক্তের টানই সবচেয়ে শক্তিশালী টান। হয়তো সে আমাদের পরিবারকেই খুঁজছে। সেই রাতেই অমাবস্যা। আমি ঠিক করলাম আজ পালাবো না। 12টা পেরোতেই ঠান্ডা বাতাস বইতে লাগলো। তারপর সেই ফিসফিসে শব্দ। সুদীপ, এইবার গলাটা অচেনা, নারী কণ্ঠ, খুব ধীর, খুব কণ্ঠ ভরা। আমি দরজার সামনে দাঁড়িয়ে বললাম, তুমি কি মাধবী? কিছুক্ষণ নীরবতা। তারপর জানালার বাইরে সাদা ছায়া, চুল খোলা, মুখ অস্পষ্ট, কিন্তু চোখ দুটো অদ্ভুতভাবে জল করছে। কণ্ঠ ভেসে এলো, চুপ ছিলে। সবাই চুপ ছিল। আমার গলা শুকিয়ে গেল। আমি তখন জন্মাইনি, আমি কিছু করিনি। ছায়াটা ধীরে বলল, রক্ত একই। আমি সাহস করে বললাম, তোমার সঙ্গে অন্যায় হয়েছিল, কিন্তু কাউকে ডেকে নিয়ে গেলে কি শান্তি পাবে? হঠাৎ বাতাস তীব্র হয়ে উঠল, তালপাতা কাঁপতে লাগলো। আমি আবার বললাম, আমি সত্যিটা প্রকাশ করব, তোমার কথা লুকিয়ে রাখবো না। ছায়াটা কিছুক্ষণ স্থির, তারপর খুব ধীরে বলল, সত্য বলো, তাহলে দাগ থামবে। এরপর হঠাৎ সব অদৃশ্য। পরদিন গ্রামের প্রবীণদের ডেকে ডায়েরির কথা জানালাম। প্রথমে অনেকে অস্বীকার করলো, কিন্তু ধীরে ধীরে সত্য বেরিয়ে এলো। মাধবীর মৃত্যু আত্মহত্যা ছিল না, গ্রামের কয়েকজন প্রভাবশালী মানুষ মিলে তাকে মেরেছিল। প্রমাণ না থাকার মামলা হয়নি। সবাই চুপ ছিল। গ্রামের মন্দিরে তার নামে প্রার্থনা করা হলো। খালের ধারে একটা ছোট্ট স্মৃতিফলক বসানো হলো। সেই অমাবস্যার পর
আর কোনো ডাক শোনা যায়নি। হয়তো নিশি শুধু অশরীর শক্তি নয়, হয়তো সেটা অপরাধবোধের প্রতিবন্ধন। অন্যের সময় যে নীরবতা জন্ম নেয়, সেটাই একসময় ডাক হয়ে ফিরে আসে। আমি জানি না সত্যিই মাধবীর আত্মা এসেছিল কিনা। আমাদের আমাদের রক্তে জমে থাকা অপরাধবোধ কথা বলেছিল। কিন্তু একটা জিনিস নিশ্চিত, সত্য চাপা থাকতে পারে না। কিন্তু চুপ করে থাকলে সে একদিন ডাক হয়ে ফিরে আসে। মাধবী নামের স্মৃতিফলক বসানোর পরেই সত্যি গ্রাম শান্ত হয়ে গিয়েছিল। অত্যন্ত প্রকাশ্যে আর কেউ নিশির ডাক শুনেছে বলে জানায়নি। আমিও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছিলাম। শহরে কাজ, তারপর বিয়ে। কয়েক বছর পর আমাদের এক মেয়ে হলো, নাম রাখলাম ঈশা। আমি ভেবেছিলাম সব শেষ, অতীতকে সম্মান জানানো হয়েছে, সত্য প্রকাশ হয়েছে, আর কোনো ছায়া আমাদের অনুসরণ করবে না। কিন্তু কিছু গল্প শেষ হয় না, শুধু চুপ করে থাকে। ঈশার বয়স তখন 5। একদিন রাতে ও হঠাৎ ঘুম থেকে উঠে বসে বলে, বাবা, সাদা পিসিমা আমাকে ডাকছে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। স্বাভাবিক থাকার চেষ্টা করলাম, করে জিজ্ঞেস করলাম, কোথায় দেখেছ? ঈশা জানালার দিকে আঙুল দেখিয়ে বলল, ওখানে দাঁড়িয়ে। বলছে খেলতে যাবে। আমি দৌড়ে জানালার কাছে গেলাম। বাইরে কিছুই নেই, শুধু ফাঁকা রাস্তা আর স্ট্রিট লাইটের আলো। আমি ঈশাকে বুকে টেনে নিলাম। কেউ ডাকলে সাড়া দেবে না, ঠিক আছে? ও মাথা নেড়ে আবার ঘুমিয়ে পড়ল। কিন্তু আমার ঘুম উধাও। পরদিন সকালে বারান্দার কাছে হালকা কুয়াশার মতো দাগ। দাগগুলো মিলে যেন একটা আকার, উল্টো পায়ের ছাপের মতো। আমার শরীর ঠান্ডা হয়ে এলো। এত বছর পর আবার সেই চিহ্ন। আমি মনে মনে বললাম, না, এবার আর নয়। আমি সিদ্ধান্ত নিলাম ঈশাকে নিয়ে গ্রামে যাব। মা তখনও বেঁচে, বয়স হয়েছে অনেক। খালের ধারে সেই স্মৃতিফলক এখনো আছে। মাধবী অন্যায়ের শিকার। আমি ঈশার হাত ধরে সেখানে দাঁড়ালাম। হালকা বাতাস বইছিল। ঈশা হঠাৎ বলল, বাবা, পিসিমা এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু এখনো হাসছে। আমার বুক ধকপক করে উঠল। কি বলছে? ঈশা চোখ কুঁচকে বলল, বলছে ভয় পেও না, আমি শুধু চাই কেউ আমাকে ভুলে যেও না। আমার চোখে জল এসে গেল। সেই রাতেই অমাবস্যা। আমি একা খালের ধারে গেলাম। বহু বছর পর, আগের মতোই অন্ধকার, কুয়াশা। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে এলো। তারপর সেই নারী কণ্ঠ, সুদীপ। আমি শান্ত গলায় বললাম, আমি এসেছি, কিন্তু এবার কাউকে নিয়ে যেতে দেব না। সাদা ছায়া ধীরে ধীরে স্পষ্ট হলো। মুখ আগের মতো অস্পষ্ট নয়, দুঃখ ভরা, কিন্তু আর ক্রোধ নেই। সে বলছে, সত্য বলেছে, মনে রেখেছে, তাই ডাক বদলে গেছে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এতদিন পর কেন ফিরে এলে? উত্তর এলো, ভয় বেঁচে থাকলে ডাক বেঁচে থাকে। তুমি ভয় পেয়েছিলে, এখন ছেড়ে দাও। আমার বুকের ভেতর থেকে জমে থাকা বছরগুলো আতঙ্ক যেন হালকা হয়ে গেল। আমি চোখ বন্ধ করে বললাম, আমি তোমাকে ভয় করি না, আমি তোমাকে ভুলব না। কিছুক্ষণ নীরবতা। তারপর ধীরে ধীরে ঠান্ডা বাতাস উষ্ণ হয়ে উঠল। ছায়াটা মিলিয়ে গেল কুয়াশার মধ্যেই। সেই রাতের পর আর কোনো ডাক আসেনি। ঈশাও আর কখনো সাদা পিসিমার কথা বলেনি। আমি বুঝলাম, নিশির ডাক শুধু টেনে নেওয়ার জন্য নয়, কখনো কখনো সে স্মরণ করিয়ে দেয় অন্যায় ভুলে গেলে ইতিহাস ফিরে আসবে। মাধবীর ঘটনা এখন গ্রামে খোলাখুলিভাবে বলা হয়। স্কুলের ছেলেমেয়েরাও জানে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে
চুপ থাকা উচিত নয়। নিশি মানে শুধু অশরীরীর কোনো সত্তা নয়, নিশি মানে অন্ধকারে জমে থাকা সত্য, অন্যের চাপা কান্না, আর প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলা অপরাধবোধ। যে রাতে আমি ভয় ছেড়ে সত্যকে মেনে নিয়েছিলাম, সেই রাতেই ডাক বদলে গিয়েছিল। আজ আজ অমাবস্যা এলে আমি আকাশের দিকে তাকাই আর ভয় পাই না, কারণ জানি সব ডাক মরণ ফাঁদ নয়, কিছু ডাক মুক্তিরও হয়। ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। সত্যি আমাকে ঘটনাটা পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ আমি তাকে, যে এত সুন্দর আর এত বড় একটি ঘটনা দেওয়ার জন্য। তো যদি ঘটনাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।